উপর তোমরা তো অনেকদিন যাবত হসপিটালে আসো না, ওবি ওয়ার্ডে, গাইনি ওয়ার্ডে যাও না, লেবার হয়তো অনেকে ভুলে গেছো। তারপরে জাস্ট মনে করার জন্য নর্মাল ডেলিভারির সময় মা মনে করো লিথোটমি পজিশন শুয়ে আছে। শুয়ে থাকার পরে মায়ের পেটের উপর একটা আমরা শুকনা কাপড় রাখি। শুকনা কাপড় রাখি যখন বাচ্চা ডেলিভারি হবে, ডেলিভারির সময় আমরা ঘড়ি দেখি সময় কয়টার সময়, টাইম অফ ডেলিভারি। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, এই যে মনে করো একটা বাচ্চা ডেলিভারি হইলো, মনে করে বাচ্চার বার্থ, এই দেখো বাচ্চা ডেলিভারি হলো। ডেলিভারি হলে হওয়ার পরেই আমাদের দেখতে হবে অ্যামনিওটিক ফ্লুইডটা নরমালি ক্লিয়ার থাকে। এখানে বলা আছে ইফ মিকোনিয়াম স্টেইন, তাহলে ক্লিন এয়ারওয়ে। আমরা ধরে নিলাম 90% ক্লিয়ার থাকে। বাচ্চা হওয়ার পরেই বাচ্চাকে মায়ের পেটে যে শুকনো কাপড় আছে ওই কাপড়ের উপর রেখে আমরা বাচ্চাকে ড্রাই করব। ড্রাই করার নিয়ম হলো প্রথমে আমরা মাথা, তারপর মুখ, নাক, কান, গলা আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে ড্রাই করব। ড্রাই করার পরে যে আমরা ভিজা কাপড় থাকবে, ড্রাই করার পরে ভিজা কাপড়টা সরায় নতুন একটা কাপড় দিয়ে বাচ্চা ঢেকে রাখবো। ওই সময় আমরা খেয়াল করবো বেবি ইজ ক্রাইং অর নট। বেবি যদি ক্রাই করে তাহলে আমরা এই সেটে চলে যাব। আচ্ছা, যদি বেবি ক্রাই করে, দেখো এখানে বাচ্চা কালারটা একটু ব্লু, যদিও কালারটা অবশ্য বোঝা যায় না। একটা বাচ্চা হওয়ার পরে অনেক সময় ব্লু থাকে। বাচ্চা ড্রাই করতে করতে আমরা ভিজা কাপড়টা সরাইলে বাচ্চা এইকে আমরা খেয়াল করবো বেবি ইজ ক্রাইং অর নট। ইফ বেবি ইজ ক্রাইং আমরা এই কলামে চলে যাব, দেখবো বাচ্চাটা একটু পিঙ্ক হয়ে গেছে। পিঙ্ক হয়ে যায় তো বাচ্চাটাকে ওয়ার্ম রাখবো। ভিজা কাপড়টা সরাইয়া বাচ্চাকে মায়ের বুকের সাথে পেটের সাথে স্কিন টু স্কিন করতে রাখবো, আর একটা কাপড় দিয়া আর মাথা এবং বুক পিঠ ঢেকে দেবো, আর স্কিন টু স্কিন করতে থাকবে। এই সময় খেয়াল করতে হবে বেবি চেকিং রেসপিরেশন, ব্রিদিং, তার রেসপিরেশন হচ্ছে কিনা দেখবো। তাহলে বাচ্চা হওয়ার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে ড্রাই করা, ভিজা কাপড় সরাই ফেলা, আর বাচ্চা ক্রাই করছে কিনা দেখা। ইফ বেবি ইজ ক্রাইং তখন বাচ্চা ওয়ার্ম রাখবো, কিপ বেবি ওয়ার্ম এন্ড চেক রেসপিরেশন অর ব্রিদিং। বাচ্চা যদি রেসপিরেশন ভালো নেয় তখন আমরা কট কাটবো। বাচ্চা যদি রেসপিরেশন আমরা কট কাটবো। কট কাটার একটা নিয়ম আছে, দেখো বেবিস প্রথম ড্রাই করবো, ড্রাই থ্রুলি অবজার্ভ করবো বেবি ইজ ক্রাইং অর নট। ইফ বেবি ইজ ক্রাইং কিপ বেবি ওয়ার্ম এন্ড চেক ব্রিথিং। ইফ ব্রিথিং ইজ ওকে কাট কট। আগে টাই দিব, তারপর আমব্লিকাসটা কাটবো। টাই দেওয়ার নিয়ম হলো 214। আমব্লিকাস থেকে 2 আঙ্গুল দূরে আমরা একটা টাই দিব। আমব্লিকা ফার্স্ট টাইয়ের 1 আঙ্গুল দূরে একটা টাই দিব, সেকেন্ড টাইয়ের 4 আঙ্গুল দূরে একটা টাই দিব। 214 আমরা টাই দিব, 3টা টাই দিলাম। তাহলে ফার্স্ট টাই আমব্লিকাস থেকে 2 আঙ্গুল দূরে একটা আমব্লিকাল কর্ডে একটা টাই দিব, ওখান থেকে 1 আঙ্গুল দূরে একটা টাই দিব, আর সেকেন্ড টাই থেকে 4 আঙ্গুল দূরে একটা টাই দিব মায়ের প্লাসেন্টার সাথে লাগানো সেখানে। তাহলে 214তে আমরা টাই দিব। কাটার সময় 211তে কাটবো। 211 মানে কি, প্রথম যে টাইটা আছে 2 আঙ্গুল দূরে একটা, নেক্সট টাই আছে 1 আঙ্গুল দূরে একটা, এই 1 আঙ্গুল দূরের একটা থেকে আবার কাটবো। তার মানে আমরা মোট আমব্লিকাস থেকে 4 আঙ্গুল 211তে কাটবো। 2 আঙ্গুল দূরে একটা, 1 আঙ্গুল দূরে একটা, তারপর 1 আঙ্গুল দূরে সেকেন্ডটা 1 আঙ্গুল দূরে কাটবো। কাটার পরে আমরা বেবিকে মায়ের বুকে দেবো বুকের দুধ খাওয়ার জন্য। দেখো এই যে চারটা, দিস ইজ দা গ্রিন কালার। এই যে নর্মাল যে কাজটা করলাম এটাকে বলে রুটিন কেয়ার, স্বাভাবিক যত্ন। প্রথমে ড্রাই করব, অবজার্ভ করব বেবি ক্রাইং অর নট। ইফ বেবি ইজ ক্রাইং কিপ দ্য বেবি ওয়ার্ম এন্ড চেক ব্রিথিং। ইফ ব্রিথিং ওকে টাই আমব্লিকা, টাই এন্ড কাট দ্য কর্ড এন্ড গিভ টু দ্য মাদার ফর ব্রেস্টফিডিং। দিস ইজ দা নর্মাল রুটিন কেয়ার। এখন যদি মনে করো একটা বাচ্চা নর্মালি ক্রাই করে নাই, তাহলে কি করবো? দেখো এই পাশে আসলাম, দেখো এই পাশে বাচ্চাটা নীল ছিল, ব্লু, এখানে কিন্তু পিঙ্ক হয়ে গেছিল, এখানে কিন্তু এখনো ব্লু, কারণ বাচ্চা এখনো কাঁদে নাই। কাদা মানে কি? ওয়ান টাইপ অফ রেসপিরেশন। যদি বেবি ইজ নট ক্রাইং তাহলে আমরা কি করব? এই দেখো এখানে আমরা বড় করে দিই বেবি ইজ নট ক্রাইং।
বেবি না কাটলে কি করব আমরা এয়ারওয়েটা ক্লিয়ার করব ক্লিয়ার এয়ারওয়ে কি করব আগে মুখ তারপর নাক আমরা ক্লিয়ার করব আমাদের পেঙ্গুইন সাকার আছে অথবা সাকশন টিউব আছে তোমরা ওইভাবে আগে মুখ ক্লিয়ার করব তারপর নাক ক্লিয়ার করব তারপরে স্টিমুলেশন আমরা আম্বিলিকাল কর্ড বড় স্পাইনাল কর্ড বরাবর আমরা বাবুকে একটা ইনার স্পেক্ট অফ দ্য থাই inner aspect of the inner aspect of the thinner hand বা hypothenar thinner thinner muscle দিয়ে এই পাশ দিয়ে আমরা তাকে that is spinal cord বরাবর 2 থেকে 3 বার র‍্যাপ করব এটাকে বলে স্টিমুলেশন তাহলে এই বেবি ইজ নট ক্রাইং আমরা করব এয়ারওয়ে ক্লিয়ার করব এয়ারওয়ে ক্লিয়ারের মধ্যে প্রথমে মুখ তারপর নাক তারপরে স্টিমুলেট দেবো স্টিমুলেশন দেওয়ার পরে অবজার্ভ করো বেবি ইজ ব্রিথিং অর নট বাচ্চা যদি ইফ রেসপিরেশন টেকিং রেসপিরেশন ইজ ওকে যে ব্রিথিং ওয়েল তখন আগের মতো এই যে ব্রিথিং যদি ভালো থাকে বাচ্চাকে আম্বিলিকাল কর্ড ক্লাম্প করে কেটে মায়ের কাছে দিয়ে দিবে যদি এয়ারওয়ে ক্লিয়ার করার পরও স্টিমুলেশন দেওয়ার বাচ্চা না রেসপিরেশন ঠিক মতো না নেয় তাহলে আমরা বাচ্চাকে ব্যাক মাস ভেন্টিলেশন দিতে হবে এই ক্ষেত্রে বড় করে কারণ এখন পর্যন্ত বাচ্চাটা মায়ের সাথে লাগানো আছে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে বড় করে আম্বিলিকাল কর্ডটা ইউজুয়ালি এক আঙ্গুল দূরে এক হাত লম্বা করে কেটে আমরা বাচ্চাকে একটা আলাদা জায়গায় নিয়ে যাব শক্ত জায়গা যেখানে বাচ্চা ব্যাক মাস ভেন্টিলেশন করবে ভেন্টিলেট করবে ব্যাক মাস ভেন্টিলেশন করব ব্যাক মাস ভেন্টিলেশন করার পরে আমরা ব্যাক মাস ভেন্টিলেশন করব ব্যাক মাস ভেন্টিলেশন করার পরও দেখি যদি বাচ্চা শ্বাস না নেয় তখন আমরা একটু হেল্পার ডাকবো হেল্পারের কাজ হবে আমাকে হেল্প করা ব্যাক মাস ভেন্টিলেশন দেওয়ার পরে দেখলাম বাচ্চা শ্বাস নিচ্ছে না তখন আমরা হেল্পার ডাকবো হেল্পার আসার পরে আমরা ইমপ্রুভ ভেন্টিলেশন করব ইমপ্রুভ ভেন্টিলেশন করার পরে যদি দেখি বাচ্চা ব্রিথিং ইজ ওকে তখন বাচ্চাকে মায়ের কাছে মনিটর করবো ইমপ্রুভ ভেন্টিলেশন দেওয়ার পরও যদি বাচ্চা ঠিক মতো শ্বাস না নেয় নট ব্রিথিং ওয়েল তখন বাচ্চার হার্ট রেট দেখবো যদি দেখি বাচ্চার হার্ট রেট দেখো প্রথম স্টিমুলেশন দিলাম না হইলে আমরা ভেন্টিলেশন করলাম ব্যাক মাস ভেন্টিলেশন না করার পরও বাচ্চা শ্বাস নেয় তাহলে আমরা হেল্পার ডাকবো হেল্পার ডাকার পর ইমপ্রুভ ভেন্টিলেশন করবো ইমপ্রুভ ভেন্টিলেশন করার পরও বাবু যদি বাচ্চা শ্বাস ঠিক মতো না নেয় তাহলে আমরা হার্ট রেট দেখবো যদি দেখি হার্ট রেট 60 এর নিচে আমরা এখানে আসো এই যে এখানে আসো যদি হার্ট রেট দেখলাম সরি আচ্ছা একে আমরা ব্যাক মাস ভেন্টিলেশন করবো এবং এখানে যদি হার্ট রেট 60 এর নিচে আসে তাহলে আমরা সিপিআর দিব আর হার্ট রেট মোর দেন 60 থাকে আমরা শুধুমাত্র ভেন্টিলেশন কন্টিনিউ ভেন্টিলেশন অ্যাডভান্স কন্টিনিউয়াস ভেন্টিলেশন চালাই যাব যদি হার্ট রেট 60 নিচে থাকে তো আমরা ব্যাক সিপিআর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন করব এটা করব 3:1 তিনটা রেসপিরেশন তিনটা হার্ট রেট চেস্ট কম্প্রেশন একটা কি বলে আম্বু ব্যাক করব এভাবে 3:1 ভেন্টিলেশন করব করার পরে যদি দেখি বাচ্চা শ্বাস নিচ্ছে এই দেখো পজিটিভ প্রেসার যদি হার্ট রেট 60 নিচে থাকে তাহলে আমরা চেস্ট কম্প্রেশন বা সিপিআর করব আর যদি হার্ট রেট মোর দেন 60 হয় তা আমরা মানে পিআর চালিয়ে দেব পজিটিভ প্রেসার ভেন্টিলেশন এখন হার্ট রেট 60 হয়ে গেল কিন্তু উঠছে না আমরা চালাই যাব তখন আমরা ড্রাগ শুরু করব ড্রাগস এর মধ্যে কি দেব ইউজুয়ালি অ্যাড্রিনালিন দেব হার্ট রেট টু ইনক্রিজ দ্য হার্ট রেট যদি 100 এর উপর হয় তাহলে আমরা কন্টিনিউ মনিটর করতে হবে তাহলে আমাদের রিসাসিটেশনের মেইন কাজ হলো তোমার ফার্স্টে বাচ্চা হওয়ার পরে আমরা দেখব ফার্স্ট বেবি একটা খেয়াল করতাম যদি অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার থাকে তাহলে আগে আমরা মুছবো আর অ্যামনিওটিক ফ্লুইড যদি মিকোনিউস্টিন থাকে তাহলে আমরা আগে বাবুকে ক্লিয়ার করব এয়ারওয়ে ক্লিয়ার করব তারপর মুছবো কারণ আগে যদি আমরা মুছতে যাই তাহলে যে মুখের মধ্যে সিক্রেশন যেটা আছে সেটা অ্যাসপিরেশন হয়ে যাবে তাহলে ফার্স্ট আগে ড্রাই করব তারপর
ওয়েট ক্লথটা সরাই দিব, এই বাকে দেখবো বেবি ইজ ক্রাইং অর নট। ইফ নট ক্রাইং দেন উই এয়ারওয়ে ক্লিয়ার করব। এয়ারওয়ে ক্লিয়ারের সাথে স্টিমুলেশন দেব। তারপর অবজার্ভ করব ব্রিদিং। ইফ ব্রিদিং ইজ ওকে, কিপ দ্য বেবি ওয়ান, চেক ব্রিদিং, আম্বিলিক্যাল কট কেয়ার, গিভ টু দ্য মাদার। যদি ব্রিদিং নট ওয়েল, তাহলে আমরা বড় করে কট কাটবো, বড় করে কট করে বাচ্চা ব্যাগ মাস ভেন্টিলেশন করবো বা ভেন্টিলেট করবো। ব্যাগ মাস ভেন্টিলেশন, ব্যাগ মাস ভেন্টিলেশন করার পরে ব্যাগ মাস ভেন্টিলেশন করার পরে যদি বাচ্চা দেখি ইমপ্রুভ করে নাই, নট ব্রিদিং, তাহলে আমরা হেল্পার ডাকবো, কল ফর হেল্প, মানে হেল্পার ডাকবো। হেল্প কাজ করে সে তখন আমরা ইমপ্রুভ ভেন্টিলেশন করবো। ইমপ্রুভ ভেন্টিলেশন তোমাদের দরকার নেই, 5টা পয়েন্ট আছে, এটা জেনারেল জাস্ট ইমপ্রুভ ভেন্টিলেশন। ইমপ্রুভ ভেন্টিলেশন করার পরে যদি হার্ট নট ব্রিদিং, বাচ্চা ঠিক মতো শ্বাস না নেয়, তখন আমরা হার্ট রেট দেখবো। যদি হার্ট রেট দেখার পরে হার্ট রেট করে দেখি যদি হার্ট রেট নর্মাল, তাহলে আমাদের কন্টিনিউয়াস আমাদের ব্যাগ মাস ভেন্টিলেশন। যদি হার্ট রেট দেখি কম স্লো, তাকে আমরা তখন আমরা সিপিআর দেখি। যদি হার্ট রেট লেস দেন 60, হার্ট রেট যদি লেস দেন 60 হয়, আমরা সিপিআর দেবো, চেস্ট কম্প্রেশন আর হলো আম্বু ব্যাগ, দ্যাট ইজ 3:1 আমরা সিপিআর দেবো। আর যদি হার্ট রেট মোর দেন 60 থাকে, তাহলে আমরা ভেন্টিলেশন কন্টিনিউ করে যাব। এটা করার পরে যদি দেখি হার্ট রেট স্টিল লেস দেন 60, তখন আমরা ড্রাগসে যাব। ড্রাগস হইলো, ড্রাগসের মধ্যে আমাদের অ্যাড্রেনালিন বা ইপিনেফ্রিন, ইপিনেফ্রিন দেবো। দেওয়ার পরও আমরা কন্টিনিউ ভেন্টিলেশন এন্ড সিপিআর। যখন হার্ট রেট 100 এর উপরে আসা পড়বে, আমরা পিআর চালাই যাব। যখন দেখবো হার্ট রেট নর্মাল আসা পড়ছে, রেসপিরেশন নর্মাল, তখন বাচ্চাকে মনিটর করার জন্য মায়ের কাছে দিব। এটা করার পরও যদি দেখা যায় আমরা কন্টিনিউয়াস চালাই গেলাম, চালাই যাওয়ার পরে আমাদের রেসপিরেশন আসতেছে না বাচ্চা, আমরা এরকম 20 মিনিট দেওয়ার পরও আমরা তখন হচ্ছে ডেথ ডিক্লেয়ার করতে পারি। তাই জাস্ট অ্যাট এ গ্ল্যান্স এখানে আমরা দেখো, এখানে বলছে ড্রাইং, র্যাপিং, টেকটাইল স্টিমুলেশন, পজিশন, সাকশন, ইপনোটোনিয়াম। তাহলে প্রথমে আমার কাজ হলো ড্রাই করা, র্যাপ করা। এতে যদি না হয় আমরা ট্যাকটাইল স্টিমুলেশন দেব, তারপর ট্যাকটাইল স্টিমুলেশন, এটার পথে যদি না হয় আমরা ব্যাক মাস ভেন্টিলেশন। ব্যাক মাস ভেন্টিলেশন যদি না হয়, আমরা চেস্ট কম্প্রেশনে যাব। চেস্ট কম্প্রেশন না হলে আমরা ড্রাগস ইনটিউবেশন, এটার সাথে একসাথে ঢুকে যাচ্ছে। তাহলে আমাদের মেন 4টা পয়েন্ট খেয়াল রাখতে হবে। ফার্স্ট খেয়াল করতে হবে বেবি ইজ ক্রাইং অর নট। ইফ বেবি ইজ নট ক্রাইং, এয়ারওয়ে ক্লিয়ার করতে হবে, স্টিমুলেশন দিতে হবে। এতে যদি না হয়, আমাদের ব্যাক মাস ভেন্টিলেশন যেতে হবে। ব্যাক মাস ভেন্টিলেশন যেতেও যদি না হয়, তাহলে আমাদের হেল্পার ডাকতে হবে, ইমপ্রুভ ভেন্টিলেশন যেতে হবে, ইমপ্রুভ ভেন্টিলেশন যেতে হবে। ইমপ্রুভ ভেন্টিলেশনে যদি না হয়, তখন আমাদের হেল্পার ডাকতে হবে এবং হেল্পার হার্ট রেট মনিটর করবে। আর হার্ট রেট লেস দেন 60 যদি হয়, সিপিআর যাব, মোর দেন 60 কন্টিনিউয়াস পিআর। এতে যদি না হয়, আমরা ড্রাগসে যাব। ড্রাগসে গেলেই এতে যদি না হয়, তখন কন্টিনিউয়াস আমরা রাখার পরও যদি আমাদের না হয়, তাহলে আমাদের 20 মিনিট রাখার পরে একটা কথা খেয়াল রাখতে হবে, প্রথম থেকে এই পর্যন্ত 20 মিনিট যাওয়ার পর যদি দেখি হার্ট রেটের রেসপিরেশন নেই, তখন হয়তো বাচ্চাকে আমরা ডেথ ডিক্লেয়ার দিতে পারি। এর আগে আমাদের যে 5 মিনিট 2 মিনিট দেখে হবে না, ডেথ ডিক্লেয়ারেশন দেওয়ার জন্য আমাদের মিনিমাম 20 মিনিট দেখতে হবে। দিস ইজ দ্য ওভারঅল অ্যাবাউট নিউরাল রিসাসিটেশন। জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে: ক্রাইং, নট ক্রাইং, এয়ারওয়ে ক্লিয়ার, স্টিমুলেশন, কট কাটিং, ব্যাক মাস ভেন্টিলেশন, ব্যাক মাস ভেন্টিলেশন, কল ফর হেল্পার, ইমপ্রুভ ভেন্টিলেশন। ইমপ্রুভ ভেন্টিলেশনে হার্ট রেট দেখতে হবে, হার্ট রেট না হলে আমাদের সিপিআর আসবে, ওইটা এখানে দেখেন সিপিআর আসবে, সিপিআর না হলে আমরা ড্রাগসে যাব। দিস ইজ দ্য ওভারঅল ভিউ অফ নিউরাল রিসাসিটেশন। এখানে কোনো কোয়েরি আছে কিনা? এখন আমাদের মেইন লেকচার চলে যাব। এখন বলো এর মধ্যে কারো কোন কোয়েরি আছে কিনা? হ্যালো, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা জাস্ট এখন মেইন আমাদের লেকচার নিউট্রাল পেইন্টাল অ্যাসফিক্সিয়া অথবা হাইপোক্সিক ইসকেমিক অ্যানকেফালি মেইন লেকচার যেটা, এটাতে যাব। এই যে আমরা নিউরোলাইজেশন বললাম যে আমাদের মেইন সমস্যা যেটা, যে আমাদের পেইন্টাল অ্যাসফিক্সিয়া মানে কি, যে আমরা যে উদ্দেশ্য কি, এই যে বাদ নিউরোলাইজেশন, এটার মানে কি? মানে হলো শরীরে অক্সিজেন ঢোকানো।
কোনো কারণে একটা বাচ্চা শ্বাস নেয় তা কি হইতে পারে, শ্বাসের মাধ্যমে আমাদের কি অক্সিজেনটা শরীরে ঢুকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে এবং সেই অক্সিজেনটাকে লাংসের মাধ্যমে ব্লাড সার্কুলেশন সমস্ত অর্গানে ছড়ে যায়, আমাদের অর্গানগুলো অক্সিজেন সাপ্লাই পায় এবং অক্সিজেনের পাইলে আমাদের অর্গানগুলো ঠিকমতো, কোষগুলো, সেলগুলো ঠিকমতো কাজ করে। কোনো কারণে যদি আমাদের হাইপোক্সিয়া বা অক্সিজেন ডিপ্রাইভ হয় অর্গানগুলো, সেলগুলা, তাহলে যে ইফেক্ট সেটাকে বলা হয় পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। অক্সিজেনের অভাবে যদি কোনো কারণে অক্সিজেনের অভাবে যদি কোনো কারণে না হয়, তাহলে যে সমস্যা হয় সেটাকে আমরা বলি পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, এখন আসো কয়েকটা টার্ম আছে। অ্যানোক্সিয়া মানে কি? কমপ্লিট ল্যাক অফ অক্সিজেন। একটা বাচ্চার অক্সিজেন কমে যাওয়া মানে, এটাকে পুরা অক্সিজেন যদি না থাকে এটা বলি আমরা অ্যানোক্সিয়া। তোমরা এগুলো সব জানো। হাইপোক্সিয়া মানে আমাদের অক্সিজেন কমে গেছে শরীরের লেভেলে, এটা হাইপোক্সিয়া। এই যে আমরা এখন SpO2 দেখি, স্যাচুরেশন দেখি, এটা দিয়ে আমরা ইন্ডিকেট করি বাচ্চার অক্সিজেনের মাত্রা কেমন আছে, হাইপোক্সিয়া হচ্ছে কিনা। আচ্ছা, আর হাইপোক্সিমিয়া, ব্লাডে যদি অক্সিজেন সাপ্লাই, আমরা যে হাইপোক্সিয়া যেটা টিস্যু লেভেলে যেটা দেখি আমরা স্যাচুরেশন মেশিনের মাধ্যমে, পালস অক্সিমিটারের মাধ্যমে, এটা দেখি হাইপোক্সিয়া, অক্সিজেন লেভেল আর টিস্যু লেভেল। আর ব্লাডে যদি কমে যায় এটাকে বলে হাইপোক্সিমিয়া। আর ইস্কিমিয়া কোনো কারণে ব্লাড ফ্লো যদি সেলে কমে যায় অথবা অর্গানের কারণে যায়, এটা অর্গান যদি ডেথ হয় তাহলে এটা বলি আমরা ইস্কিমিয়া। এগুলো তোমরা জানো। এখন পেইনলেস রেসপিরেশন মানে কি? সোজা কথা, অক্সিজেনের অভাবে শরীরে যেই ইফেক্ট হয় সেটাকে বলা হয় পেইনলেস রেসপিরেশন, মেইনলি ব্রেন। আমরা জানি যে ব্রেন সেলে নিউরন গুলা, এটা হাইলি সেনসিটিভ টু অক্সিজেন এবং এটা পার্মানেন্ট সেল। কোনো কারণে একবার সেলগুলো যদি ডেথ হয়ে যায় তাহলে এটা একবারে আর রিজেনারেশন হয় না। এই জন্য অনেক সময় পেরিনেটাল অ্যাসফিক্সিয়াকে বলে, নিউরাল অ্যাসফিক্সিয়া বলে, অথবা বার্স্ট অ্যাসফিক্সিয়া বলে। এখন অনেক সময় পেরিনেটাল পিরিয়ড তোমরা জানি যে এটা আসলে জন্মের আগে থেকে শুরু হয়। এখন এই যে অ্যাসফিক্সিয়াটা, ব্রেনে যে অক্সিজেন সাপ্লাই কম, এটা কোন সময় হয়? এটা ডিউরিং নেটাল পিরিয়ড, ইন্টারনেটাল পিরিয়ড, আর পোস্টনেটাল পিরিয়ড, অথবা অ্যান্টিনেটাল পিরিয়ড, এটা শিওর না। এই জন্য এটাকে বেটার টার্ম বা আগে বার্থ অ্যাসফিক্সিয়া বলতো, এটা বার্থ অ্যাসফিক্সিয়া বলে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলাটা বেশি ওয়াইজ। আমরা ডেফিনেশন যদি বলি, সুন্দর কথা, মেডিকেল কন্ডিশন রিজাল্টিং ফ্রম ডিপ্রাইভেশন অফ অক্সিজেন টু এ নিউবর্ন দ্যাট কজেস ফিজিক্যাল হার্ম মেইনলি টু দ্য ব্রেন। সুতরাং অক্সিজেন অভাবে আমাদের যেই সমস্যাগুলো হবে সেটাকে আমরা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বলি। অথবা আরেকটা ডেফিনেশন আছে, defined as hypoxic insult to the fetus. It is severe enough to cause the metabolic acidosis, neonatal encephalopathy, multi-organ dysfunction. সুতরাং কথা, অক্সিজেনের অভাবে যদি কোন ব্রেন শরীরে যে চেঞ্জ হচ্ছে মেইনলি ব্রেনে, সেটাকে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। আর সবচেয়ে ইজি একটা ডেফিনেশন WHO বলছে, এটা খুব সুন্দর ডেফিনেশন, failure to establish and sustained respiration within first 60 seconds of life. জন্মের পর প্রথম 1 মিনিটের মধ্যে, 60 সেকেন্ডের মধ্যে কোনো কারণে যদি বাচ্চা শ্বাস না নেয়, নিতে পারে না, অথবা নিচে নেওয়ার পর ধরে রাখতে পারে না, মনে হয় একটা দুটা শ্বাস নিল, শ্বাস নেওয়ার পর শ্বাস বন্ধ হয়ে গেল, দিস ইজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। অথবা 1 মিনিটের মধ্যে শ্বাস নিলই না, ফেইলিয়ার টু এস্টাবলিশ এন্ড সাস্টেইন রেসপিরেশন উইদিন ফার্স্ট 60 সেকেন্ড অফ লাইফ। এই জন্য এই যে জীবনের প্রথম 60 সেকেন্ড, যে প্রথম মিনিটকে বলা হয় গোল্ডেন। আমরা অনেক সময় বলি গোল্ডেন মোমেন্ট, স্টুডেন্ট লাইফ ইজ গোল্ডেন মোমেন্ট অফ লাইফ। আমি যখন ডাক্তার মানে মেডিকেল চান্স পেয়েছি তো এটা গোল্ডেন মোমেন্ট, বা স্টুডেন্ট লাইফে গোল্ডেন মোমেন্ট। ইন্টার্নি অনেক সময় তোমরা যদি ডাক্তার হবা তখন বলবো ইন্টার্নি পিরিয়ডটা গোল্ডেন মোমেন্ট। এক এক সময় একজন বলে গোল্ডেন, কিন্তু সবচেয়ে বড় কথা গোল্ডেন মোমেন্টটা হলো, গোল্ডেন মিনিট বলা হয় জন্মের পর তুমি ঠিক মতো শ্বাস নিছো বলে আজকে তুমি গোয়িং টু বি ডাক্তার। ঠিক মতো যদি শ্বাস না নিতে পারতা তাহলে হয়তো আজকে এই অবস্থা আসতে পারত না, হয়তো অন্য কাজ করতে, হয়তো আরো লেবারেজ করতে, হয়তো সিপি। তোমরা ওয়ার্ডে দেখো মাঝে মাঝে সিপি রোগী আসে,
তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিপিতে ওই যে জন্মের পর 1 মিনিটের মধ্যে সে শ্বাস নেয় নাই, এটাকে বলে গোল্ডেন মিনিট। এই জন্য এখানটা বলে গোল্ডেন মিনিট বলা আছে, বলে একটা বাচ্চা 1 মিনিটের মধ্যে সে শ্বাস নিবে অথবা তুমি শ্বাস নিতে হেল্প করবা, প্রথম শ্বাসটা যেন 1 মিনিটের মধ্যে নেয়, তাহলে যত তাড়াতাড়ি শ্বাস নেবে তত তার সেল ডেথ, অক্সিজেন সাপ্লাই তার বডি কম অক্সিজেন ডিপ্রাইভেশন কম থাকবে, বাচ্চা ভালো থাকবে। যত দেরি করে নিবে তত সেল ডেথ হবে, তত বাচ্চা হ্যান্ডিক্যাপ হবে। ডেফিনেশনের জন্য বলছে failure to establish respiration or sustain respiration within first 60 seconds of life is called parental respiration. আবার আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স 4টা কারণ বলছে parental respiration, 4টা ক্রাইটেরিয়া লাগবে। যদি umbilical cord ব্লাড পিএইচ যদি 7 এর নিচে থাকে, আবগার স্কোর যদি 3 এর নিচে হয়, নিউট্রাল এনকেফালোপ্যাথি হয়, এটা বোঝা যাবে কেমন সিজার হবে, হাইপোটেনিয়া হবে, কম হবে, আর এভিডেন্স অফ মাল্টি অর্গান ফেলিওর। 4টা পয়েন্ট যদি ফুলফিল করে তাহলে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে দিস ইজ দা পেরেন্টাল রেস্ট্রিকশন। একটা কি umbilical cord পিএইচ অ্যাসিডাস হয়ে যাবে, আবগার স্কোর 5 এর নিচে থাকবে, ব্রেনের ডেথ হবে, নিউট্রাল এনকেফালোপ্যাথি হবে, এন্ড মাল্টি অর্গান ফেলিওর হবে। এই 4টা পয়েন্ট থাকলে আমরা বলবো দিস ইজ দা পেরেন্টাল রেস্ট্রিকশন। এখন পেরেন্টাল রেস্ট্রিকশন বার্থ বলি, পেরেন্টাল রেস্ট্রিকশন বলি, এটা সাধারণত প্রতি 1000-এ 1 থেকে 6 জন হয়। আমাদের বাংলাদেশে এটা অনেক বেশি। এই যে ওয়ার্ল্ড ওয়াইডে দেখো, এই যে আমরা এর আগে বলছিলাম যে কমন কজ অফ ডেথ এর 3টা, ইনফেকশন, প্রিটার্ম লো বার্থ ওয়েট, পেরেন্টাল রেস্ট্রিকশন। এই দেখা যাচ্ছে পেরেন্টাল রেস্ট্রিকশন রেট अराउंड 23 পার 1000 লাইফ বার্থ। এখন পেরেন্টাল রেস্ট্রিকশনতে কি হয়, সমস্যা কি? মেইন সমস্যা হলো যেটা সোজা কথা, শ্বাস না নেওয়ার জন্য অর্গানে যে ডিফারেন্স হয়, তাহলে কি হতে পারে? এখানে 2টা কথা বলা আছে। দেখো, যখন বাচ্চা কোনো কারণে অক্সিজেন সাপ্লাই কমে যায় তখন কতগুলা কাজ হয়। একটা বাচ্চা র্যাপিড রেসপিরেশন নেয়, র্যাপিড রেসপিরেশন নেওয়ার পরে একটু পরে বাচ্চার রেসপিরেশন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বন্ধ হয়ে গেলে এটা প্রাইমারি অ্যাপনিয়া। এই সময় আস্তে আস্তে করে হার্ট রেট আস্তে স্লো হয়, স্লো হতে থাকে। যখন এই বাচ্চা অ্যাপনিয়াতে চলে গেছে, হার্ট রেট নিচে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমতেছে। ইন দি মিন টাইম ব্লাড প্রেশারও বাড়তে বাড়তে আস্তে কমে যাচ্ছে। যখন প্রাইমারি অ্যাপনিয়া হলো তখন বাচ্চাটা এই সময় অটোমেটিক অনেক সময় যেহেতু সিচুয়েশন হচ্ছে, তখন বাচ্চা নিজে শ্বাস নিতে চায়। শ্বাস নিতে গেলে তখন গ্যাসপিং দেওয়া, ইরেগুলার রেসপিরেশন হচ্ছে, লাস্টে গ্যাস হইয়া সেকেন্ডারি অ্যাপনিয়া চলে যাচ্ছে। কোনো বাচ্চা সেকেন্ডারি অ্যাপনিয়া চলে গেলে সেকেন্ডারি অ্যাপনিয়ার সময় তোমাকে হেল্প করতে হবে। প্রাইমারি অ্যাপনিয়া নিজে নিজে ভালো হইতে পারে, কিন্তু সেকেন্ডারি অ্যাপনিয়া ভালো হওয়ার সম্ভাবনা কম। যখনই বাচ্চা অ্যাপনিয়াতে চলে যাচ্ছে, হার্ট রেট কমে যাচ্ছে, রেসপিরেশন কমে যাচ্ছে, বাচ্চা ফ্লাসিড হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে সেকেন্ডারি অ্যাপনিয়ার সময় কোনো কারণে যদি ইন্টারভেনশন না করে বাচ্চা এই অ্যাপনিয়াটা প্রলং হয়, প্রলং হইলেই বাচ্চার মানে সেল ডেথ বেড়ে যাচ্ছে। এখন দেখো, যখন একটা বাচ্চা ইনফ্যান্ট ডিপ্রাইভ অফ অক্সিজেন, ইনিশিয়াল ব্রিফ পিরিয়ড র্যাপিড ব্রিথিং, কারণ রেসপিরেশন মুভমেন্ট কজে হার্ট রেট বিগিন টু ফল, মাসল টোন বিগিন টু, সোজা কথা আগে যেটা বলছি, এই যে এখানে র্যাপিড ব্রিথিং হবে, হার্ট রেট কমে যাবে, বাচ্চা ফ্লাসিড হয়ে যাবে, তখন লাস্ট একটা ইরেগুলার রেসপিরেশন হবে, বাচ্চা গ্যাসপিং এর সেকেন্ডারি অ্যাপনিয়া চলে যাবে। এখন আমরা জানি না কোন অ্যাপনিয়াটা কোনটা হয়। এখন কোন কারণে যদি বাচ্চা আমরা সেকেন্ডারি অ্যাপনিয়ার সময় বাচ্চাকে এখানে স্টিমুলেশন না দিতে পারি, যত বেশি হবে তত সেল ডেথ হতে থাকবে। সেই হিসাবে একটা কথা আছে, দেখো মেইন কথা হলো এটা প্যাথোলজি হতে পারে, কোন কারণে এডুকেট ব্রিথিং হইলো না, শ্বাস যদি না হয় ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই টু দ্য হার্ট, কারণ আমাদের শ্বাস নিতে পারলাম না, গ্যাস এক্সচেঞ্জ কম হইলো, লাংস এর মাধ্যমে অক্সিজেনটা ব্লাডে গেল, ব্লাড থেকে কাজ হলো হার্ট পাম্প করে ব্লাডটাকে পেরিফেরিতে পাঠাইবে, পেরিফেরিতে পাঠাইলো, কিন্তু তো ওখানে অ্যাডুকেট অক্সিজেন নাই। অ্যাডুকেট অক্সিজেন না থাকলে ইনএবিলিটি টু হার্ট টু পাম্প অ্যাডুকেট ব্লাড, যার জন্য সমস্ত শরীরে চলে গেল, চলে গিয়ে অর্গানগুলো সব অর্গানের দিকে হাইপোক্সিয়া হচ্ছে, ইসচিমিয়া হচ্ছে। তাহলে কি হবে? যত বেশি ইসচিমিয়া হবে তত বেশি ডেথ হবে, কারণ আমরা বললাম যে নিউরন সেলগুলা পার্মানেন্ট সেল একবার মারা গেলে জন্ম হয় না, যত বেশি দেরি করে ব্লাড সাপ্লাই পাবে তত তার প্রবলেমটা হবে। এখন আরেকটা কথা আছে তোমার, আচ্ছা নরমালি একটা নরমাল ফিজিওলজি দেখো, এখানে বলছে when fetal asphyxia occur,
আমাদের যখন শরীরে অক্সিজেন কমে যায় তখন আমাদের একটা অটোমেটিক রিফ্লেক্স আছে, আমাদের যে ভাইটাল অর্গান গুলো আছে, ভাইটাল অর্গান মেনলি যেটা ব্রেন, হার্ট, অ্যাড্রিনাল, এই তিনটা অর্গান বাঁচানোর জন্য অন্য জায়গা থেকে ব্লাড সাপ্লাই এই তিনটার দিকে, অন্য জায়গায় ব্লাড সাপ্লাই কমায় দেয়, এদিকে ব্লাড সাপ্লাই বাড়ায়, যাতে এই তিনটা অর্গানটা বেশি বাঁচে, বেশি দিন বাঁচানো যায়। এই জন্য বলছে when fetal asphyxia occurs, the body's self-protective mechanism redistribute the blood flow to the different organ in order to protect some important organ including brain, heart, adrenal gland from hypoxia. এটা বলে ড্রাইভিং রিফ্লেক্স। কোন কারণে শরীরে অক্সিজেন কমে গেছে, ব্লাড সাপ্লাই কমে গেছে, তখন আমাদের বডি ডিফেন্স মেকানিজমের মাধ্যমে হার্ট, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তারপরে ব্রেন এবং কিডনি, এগুলো বাঁচানোর জন্য স্কিন যে ট্যাগ থেকে ব্লাড ওইদিকে সাপ্লাই নেয়, এদিকে সাপ্লাই দেয়। এদিকে সাপ্লাই দিলে কি হয়, আমাদের এই অর্গান বাঁচানোর চেষ্টা করে। এবং এটা দুই রকম চেঞ্জ হতে পারে, একটা আর্লি স্টেজে রিভার্সিবল চেঞ্জ হয়, ড্যামেজ হয়, আর লেট স্টেজে ইরিভার্সিবল ড্যামেজ হয়। তাহলে প্রথম দিকে রিভার্সিবল ড্যামেজ হয়, রিভার্সিবল ড্যামেজে কি হচ্ছে, সরি, হাইপোক্সিয়া হওয়ার জন্য আমাদের এটিপি তৈরি কম হচ্ছে। কারণ কি, সরি, হাইপোক্সিয়া হইলে কি হয়, আমাদের ল্যাকটিক অ্যাসিডোসিস তৈরি হয়, যেহেতু গ্লুকোজ মেটাবলিজম আমরা জানি, গ্লুকোজ মেটাবলিজম এটিপি 38টা এটিপি তৈরি হয়, আর ল্যাকটিক অ্যানারোবিক মেটাবলিজমের জন্য আমাদের দুইটা এটিপি তৈরি হয়। তাহলে এটিপি তৈরি কম হওয়ার জন্য আমাদের শরীরে মানে দুর্বলতা লাগে, আমাদের এনার্জি পায় না। এই জন্য হাইপোক্সিয়া মে ডিক্রিজ দ্য প্রোডাকশন অফ এটিপি রিজাল্টিং ইন সেলুলার ডিসফাংশন। যেহেতু অ্যানারোবিক মেটাবলিজম, হাইপোক্সিয়া হচ্ছে অক্সিজেন নাই, অ্যানারোবিক মেটাবলিজম, অ্যানারোবিক মেটাবলিজমের জন্য আমাদের এটিপি কম হচ্ছে। এই জন্য যদি সাধারণত অল্প 5 থেকে 6 ঘন্টা থাকে, শর্ট টাইম হলে এই চেঞ্জটা রিভার্সিবল হয়, কিন্তু শর্ট টাইম না হয় তাহলে ইরিভার্সিবল চেঞ্জ হয়ে যাচ্ছে। ইরিভার্সিবল চেঞ্জ হলে, একবার সেলুলার চেঞ্জ হয়ে গেলে, ব্রেনে একবার ডেথ হয়ে গেলে এই জিনিসগুলা হয় না, তখন কি হয়, মেনলি মাল্টি অর্গান ফেলিউর হয়ে যাচ্ছে। প্রলং এপিসোড অফ অ্যাবাউট ফিটাস ডাজ নট রিভার্স রিকভার বিটুইন দ্য এপিসোড, তখন কি হয়, হাইপোটেনশন, অ্যাসিডিমিয়া, মাল্টি অর্গান ড্যামেজ এগুলো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নর্মালি বডির যে ফাংশন, সে ফাংশনের জন্য আমাদের মেনলি কাজ করতে হবে ড্রাইভিং রিফ্লেক্সের মাধ্যমে হার্ট, ব্রেন এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই তিনটাকে বাঁচানোর জন্য অন্য দিক থেকে ব্লাড সাপ্লাই নিয়ে আসবে, এখানে ব্লাড সাপ্লাই রাখবে, এবং অল্প সময়ের জন্য হয় তাই রিভার্সিবল চেঞ্জ হবে, আর বেশি সময়ের জন্য ইরিভার্সিবল ল্যাকটিক অ্যাসিডোসিস হবে এবং মাল্টি অর্গান ফেলিউর হয়ে যাবে। এখন কি কারণে হাইপোক্সিয়া হইতে পারে, পেইন রেসপিরেশন হইতে পারে, বলছি এটা মাল্টিফ্যাক্টরিয়াল, এবং মেইনলি এটা ইন্টারপার্টাম, অ্যান্টিপার্টামের জন্য, মেইনলি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, ইন্টারপার্টাম হইতে পারে, পোস্টপার্টাম পিরিয়ড হইতে পারে। এখন প্লাসেন্টাল মেইন কাজ হলো কোনো কারণে প্লাসেন্টা ব্লাড সাপ্লাই কম পাচ্ছে। আমরা যদি চিন্তা করি, একটা মা, একটা বাচ্চা মায়ের পেটের মধ্যে আছে, তাহলে আমরা যদি অর্গান গুলো চিন্তা করি, তাহলে কি সমস্যা হতে পারে, দেখো, একটা হইতে পারে মায়ের কোনো কারণে যদি অক্সিজেন কম থাকে, তাহলে বাচ্চার কাছে অক্সিজেন কম যাবে। মায়ের অক্সিজেন ঠিক আছে, কিন্তু প্লাসেন্টার সমস্যার জন্য মায়ের থেকে প্লাসেন্টা যা ব্লাড অক্সিজেন ব্লাড কম যাচ্ছে, অথবা প্লাসেন্টার থেকে বাচ্চার শরীরে কম যাচ্ছে। একটা হলো মায়ের অক্সিজেন কম, একটা মায়ের অক্সিজেন কম কিন্তু প্লাসেন্টাতে কম যাচ্ছে, একটা প্লাসেন্টার থেকে এক্সচেঞ্জ যেটা হওয়ার কথা ফিটাসে, সেখানে ইন্টারাপশন হতে পারে। আর এটা ফিটাসে গেছে কিন্তু ওখানে গ্যাস যে এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ হতে পারতে পারে, অথবা বাচ্চার রিকোয়ারমেন্ট বেশি। এই মেইন আমরা 5টা কারণ যদি চিন্তা করি, তাহলে আমরা কজগুলো বের করতে পারো। মেইন কাজ একটা হলো প্রথম মায়ের অক্সিজেন সাপ্লাই কম, মা নিজের অক্সিজেন কম, তো বাচ্চা অক্সিজেন দিবে কোথায়? অথবা এমন কিছু ডিজিজ আছে, মার অক্সিজেন ঠিক আছে কিন্তু বাচ্চার কাছে যাচ্ছে কম, অথবা এমন আছে যে গ্যাসটা ঠিকই, বাচ্চার কিছু সমস্যা, ফিটাসে যেতে পারতেছে না, অথবা ফিটাসে গেছে কিন্তু ওখানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে না, অথবা সবকিছু ঠিক আছে কিন্তু বাচ্চা বেশি দরকার, বেশি রিকোয়ারমেন্ট। এই 5টা পয়েন্টের জন্য আমাদের মেইন পেইনফুল রেসপিরেশন হইতে পারে। এখন মায়ের কেউ কারণে অক্সিজেন কম হইতে পারে। একটা মা যদি অ্যানিমিক থাকে, তাহলে তো তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম থাকবে। মার যদি হার্ট ডিজিজ থাকে, রেসপিরেটরি ডিজিজ থাকে, নিউরোলজি ডিজিজ থাকে, তাহলে নিজের অক্সিজেন কম, তাহলে বাচ্চাকে দিবে কি? এটা হলো ইম্পেয়ার্ড মেটাল অক্সিডেশন, অ্যানিমিয়ার জন্য হতে পারে, পালমোনারি কজের জন্য হতে পারে, কার্ডিয়াক কজের জন্য হতে পারে, নিউরোলজি কজের জন্য হতে পারে। এখন
মায়ের থেকে প্লাসেন্টাতে ব্লাড সাপ্লাই কম যাচ্ছে। কি কারণে হতে পারে? মায়ের কোনো কারণে ইনফেকশন যদি হয়, মা ডিহাইড্রেশন আছে, মা হাইপারটেনশন আছে, মা শকে আছে, তাহলে বাচ্চার প্লাসেন্টাতে কম ব্লাড যাবে। মা দিচ্ছে ঠিকই ব্লাড অক্সিজেন দিচ্ছে, কিন্তু প্লাসেন্টার থেকে ফিটাস যেতে পারতেছে না, কারণ প্লাসেন্টা প্রিভি আছে, কড প্রলাপস হয়ে গেছে, কডের সমস্যা হয়ে গেছে, কড কম্প্রেশন হয়েছে, ট্রু কড। তা প্লাসেন্টার সমস্যার জন্য সবকিছু ঠিক আছে, বা প্লাসেন্টার সমস্যার জন্য বাচ্চা ফিটাসে যেতে পারতেছে না। আরেকটা হতে পারে যে প্লাসেন্টা যে গ্যাস এক্সচেঞ্জ হয়, ফিটাল পার্ট ম্যাটারনাল পার্ট, ওখানে যদি সমস্যা থাকে, কোনো ভাস্কুলার ডিজিজ যদি থাকে, মার ডায়াবেটিস থাকে, পোস্ট ম্যাচুরিটি থাকে, মায়ের যদি হাইপারটেনশন থাকে, প্লাসেন্টা ক্যালসিফিকেশন হয়ে যায়, ফাইব্রিস হয়ে যায়, তাহলে প্লাসেন্টা থেকে গ্যাস এক্সচেঞ্জটা কম হচ্ছে। অথবা কোনো কারণে বাচ্চার অক্সিজেন বেশি সাপ্লাই দরকার, মনে করেন বাচ্চা নিজে অ্যানিমিয়া হয়ে গেছে, অথবা বাচ্চা আইউজের আছে, অথবা ফিটাল কনজেনাল ইনফেকশন আছে। এই কতগুলা কারণে আমাদের মেনলি আমাদের কি হইতে পারে। তাহলে আমরা কি পাচ্ছি? ফার্স্ট হলো মায়ের অক্সিজেন কম। এই যে মায়ের অক্সিজেন কোনো কারণে কম হইতে পারে। নেক্সট হলো মা অক্সিজেন ঠিক আছে, কিন্তু মার থেকে প্লাসেন্টাতে যেতে পারতেছে না, প্লাসেন্টাতে গেছে, কিন্তু প্লাসেন্টার সমস্যার জন্য প্লাসেন্টা থেকে ফিটাস যেতে পারতেছে না। প্লাসেন্টাতে গেছে, ওখানে গিয়ে অ্যাক্সেস হতে পারতেছে না, অথবা গেছে কিন্তু বাচ্চার সবকিছু ঠিক আছে, কিন্তু বাচ্চা রিকোয়ারমেন্ট বেশি, বাচ্চা বেশি চাচ্ছে, বেশি দরকার। এইসব কারণে আমাদের হইতে পারে। আরেকটা যে প্যাথোলজি মেনলি কি বলছি আমরা, কোনো কারণে যে হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়া হইলে অক্সিজেন সাপ্লাই কম, অক্সিজেন কম হইলে ব্লাড পাম্পের মাধ্যমে হার্টের ব্লাড টিস্যু লেভেল ইস্কিমি হবে। ইস্কিমি হইলে আমরা এর আগে বললাম ইরিভার্সিবল অ্যানোরেবিক মেটাবলিজম। অ্যানোরেবিক মেটাবলিজম কেন হবে? কারণ হাইপোক্সিয়ার জন্য গ্লুকোজ নাই, অ্যানোরেবিক মেটাবলিজমের জন্য আমাদের ল্যাকটিক ফর্মেশন হবে, এটিপি কমে যাবে, ইনঅর্গানিক ফসফেট হবে, ল্যাকটিক হইলে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। ল্যাকটিক অ্যাসিডোসিসে আমাদের যের আগে বললাম আমাদের মাল্টি অর্গান ফেলিওর হবে, অ্যাসিডোসিস লাম্বাটিকে করার পরে, তাহলে আমাদের বাচ্চা সমস্যা বেড়ে যাবে। এখন কি কি কারণে আমাদের কজ অফ পেইনফুল এক্সপেকশন কতগুলো ফ্যাক্টর আছে। ফ্যাক্টর হলো ম্যাটারনাল ফ্যাক্টর, একটা হলো বাচ্চা মায়ের সমস্যার জন্য পেইনফুল এক্সপেকশন হতে পারে, লেবার এবং ডেলিভারি সমস্যার জন্য পেইনফুল এক্সপেকশন, আর ফিটাল ফ্যাক্টরের জন্য হতে পারে। এখন মায়ের কি কারণে হতে পারে? মায়ের যদি কোনো সিস্টেমিক ডিজিজ থাকে, তাহলে পেইনফুল এক্সপেকশন হতে পারে। এর মধ্যে কি? একটা হলো মায়ের যদি ডায়াবেটিস থাকে, মায়ের যদি অ্যাসিলি থাকে, মায়ের যদি এসেনশিয়াল হাইপারটেনশন থাকে, ম্যাটারনাল হার্ট ডিজিজ, ম্যাটারনাল রেনাল ডিজিজ, কোনো কারণে অ্যানিমিয়া থাকে। মায়ের যদি কিছু গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে অথবা অবস্টেট্রিক্যাল প্রবলেম থাকে, তাহলে পেইনফুল এক্সপেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন প্রিএক্লাম্পসিয়া, অ্যাপ্রাপসিয়া প্লেসেন্টা, প্লেসেন্টা প্রিভিয়া, আদার এন্টিপ্রেটাম হেমোরেজ, প্রলং রাপচার মেমব্রেন, মায়ের যদি ইবিডিস অ্যামনিওটাইটিস, ম্যাটারনাল ফিভার যদি থাকে, এইসব কারণে আমাদের পেইনফুল এক্সপেকশন হতে পারে। এখন বাচ্চার লেবার কি কন্ডিশনে হতে পারে? কোনো কারণে ফোর্সিভ ডেলিভারি অথবা ভ্যাকুয়াম এক্সটেনশন যদি হয়, ব্রিচ অফ অ্যাবনর্মাল প্রেজেন্টেশন হয়, মা ছোট ক্যাপোলা পেলভিক ডিসপ্রপোর্শন যদি হয়, বাচ্চার শোল্ডার চাটকে থাকে, শোল্ডার ডিস্টোসিয়া, প্রলং সেকেন্ড স্টেজ থাকে, আম্বলিয়ার কর্ডটা প্রলাপস হয়ে যেতে, কর্ড কম্প্রেশন হয়ে যায়, নকাল কর্ড থাকে, কর্ড নট থাকে, এগুলো যদি হয়, তাহলে বাচ্চার পেইনফুল এক্সপেকশন সম্ভাবনা থাকে। আর মায়ের বাচ্চার কিছু কন্ডিশন হতে পারে, বাচ্চা বড় বাচ্চা, মা নরমাল, বড় বাচ্চা, তাহলে ম্যাক্রোসেমিয়া। যদি বাচ্চার ওয়েট বাড়তে বড়দিন 4 কেজির মতো হয়, তাহলে 4000 গ্রামের মতো হয়, তাহলে আমরা বলি তাহলে ম্যাক্রোসেমিয়া হতে পারে। প্রিমেচুরিটিতে, পোস্ট ডেটেড হতে পারে, স্নোফ্লো জেস্টেশন লেজিন হতে, কোনো কারণে মাল্টিপল বার্থ যদি হয়, টুইন, ট্রিপলেট প্রেগন্যান্সি, ফিটাল ম্যালফরমেশন, এইসব কারণে পেইনফুল এক্সপেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তার পেইনফুল এক্সপেকশন মেইন কারণ হলো মায়ের কারণ, ন্যাটাল ডেলিভারি লেবার রুমে, আর ফিটাল কজ। এখন আমরা কি দেখে বুঝবো একটা বাচ্চার পেইনফুল এক্সপেকশন হচ্ছে? তো ফিটাসে হতে পারে, পোস্টনাটাল পিরিয়ড হতে পারে। ফিটাসের মধ্যে কি হতে পারে? আমরা যদি দেখি বাচ্চার আনডিও ফিটাল টেকিকার্ডিয়া, ফিটাল পেডিকার্ডিয়া হচ্ছে, মা আয়সা বলতেছে আমার বাচ্চা খুব বেশি উষ্ণ হচ্ছে, আমরা দেখলাম বাচ্চার যে ফিটাল টেকিকার্ডিয়া আছে, ফিটাল পেডিকার্ডিয়া, এগুলা এভিডেন্স অফ পেইনফুল এক্সপেকশন আমরা আগে বলতে পারবো। অথবা আমরা সিটিজি করি,
আর্লি ডিসিশন লেট ডিসিলেশনের মাধ্যমে ভেরিয়াস সিস্টেম। তো মেইনলি আমরা দেখি বা ফিটাল টেকিকার্ডিয়া, ফিটাল ব্রেডিকার্ডিয়া আর মিকোনেমিস্টেন, এগুলো যদি থাকে উই ক্যান সাসপেক্ট বেবি ইজ বর্ন টু পেরেন্টাল অ্যাসফিক্সিয়া। অথবা আমরা সিটিজির মাধ্যমে কার্ডিওট্রপিগ্রামের মাধ্যমে আমরা আর্লি কতগুলো টেস্টিং বেরোয়, যে আর্লি ডিসিলেশন থাকে, লেট ডিসিলেশন থাকে, ভেরিয়েবল ডিসিলেশন থাকে, তাহলে আমরা ধরে নিই বেবি পেরেন্টাল অ্যাসফিক্সিয়া হতে পারে। তাহলে মেইনলি টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, অ্যামনিওটিক ফ্লুইডে যে মিকোনেমিস্টেন থাকে। আর বাচ্চার হওয়ার পরে কি দেখি, মেইন কথা আমরা দেখি আমরা যে বাচ্চা ঠিকমতো শ্বাস নিচ্ছে কিনা অথবা কাঁদছে কিনা, এইটা মেইন জিনিস। বেবি ইজ নট ব্রিদিং, বাচ্চা জন্মের পর শ্বাস নেয় নাই, অথবা একটা দুটা শ্বাস নিয়ে শ্বাস বন্ধ করে দিচ্ছে, ব্রিদিং ভেরি উইক, ঠিক মতো শ্বাস নিতে পারতেছে না। অথবা বাচ্চা, কারণ আমরা বাচ্চা অনেক সময় বাচ্চা জিজ্ঞাসা বাচ্চা জন্মের পর কাঁদছে কখন, কাঁদা মানে ওয়ান টাইপ শ্বাস নেওয়া, যত দেরি করে শ্বাস নেয়, যত দেরি কাঁদে, তখন আমরা ধরে নিই বাচ্চা তত সময় পেরেন্টাল অ্যাসফিক্সিয়া হয়েছে। তাহলে বেবি ইজ নট ব্রিদিং অর বেবি ইজ ভেরি উইক। স্কিন কালারটা ব্লু থাকতে পেল থাকতে পারে, মাসল টোনটা বাচ্চাটা হাইপোটেনিক হয়ে যাবে, রিফ্লেক্স গুলো উইক থাকবে, হার্ট রেট কম হইতে পারে, টেকিকার্ডিয়া ব্রেডিকার্ডিয়া দুইটা হতে পারে, বাচ্চা কনভালশন নিয়ে আসতে পারে। আর যেমন আমরা অ্যাসিডোসিস করতে পারি আমরা যদি পিএইচ করি, তাহলে মেইনলি বাচ্চার জন্য শ্বাস নেবে না, অথবা বাচ্চার কালারটা ব্লু থাকবে, মাসলটা কমে যাবে, রিফ্লেক্স কমে যাবে, কনভালশন হবে। আর আমরা বেশি বাচ্চার কন্ডিশন দেখি, মেন্টাল কন্ডিশন, বাচ্চার কনসিয়াস আছে কিনা, লেথার্জি আছে কিনা, অথবা মানে বাচ্চার লেভেল অফ কনসিয়াসনেসটা আমরা মেইনলি দেখি। কনসিয়াসনেস, লেথার্জি, স্টুপর কমন। আর আমরা আরেকটা কথা হচ্ছে পোস্টনাটালের মধ্যে, তাহলে নেটাল, আমরা ফিটাল, আরেকটা পোস্টনাটাল। পোস্টনাটাল একটা অর্গান ফেলিউর আছে কিনা, অর্গান ফেলিউর সময় তোমাদের রেনাল কারণে অলিগোডা হইতে পারে, একুডেনাল ফোন নিয়ে আসতে, কার্ডিওমায়োপ্যাথি নিয়ে আসতে, লিভার এনজাইম বেড়ে যেতে পারে, নাইট্রোজেন ইন্টারক্লেস হতে পারে, বা ইমিউন প্রোগ্রেশন প্রবলেম হতে পারে। এগুলো হলে আমরা ধরে নেই বাচ্চাদের পেইনলেস অ্যাসফিক্সিয়া হয়েছে। তো পেইনলেস অ্যাসফিক্সিয়া আমরা বলছি যে মেইনলি বাচ্চা চেষ্টা করে ড্রাইভিং রিফ্লেক্সের মাধ্যমে তার ব্রেন, হার্ট এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বাঁচানোর জন্য। আমাদের মেইন ইম্পর্টেন্ট হলো ব্রেন। যত দেরি করে ব্লাড সাপ্লাই ব্রেন পাবে, অক্সিজেন কম পাবে, তত সেল ডেথ হবে। এই জন্য ব্রেনের যেটা সমস্যা, ব্রেনের সমস্যাকে আমরা বলছি হাইপোক্সিক ইসচেমিক এনকেফালোপ্যাথি। এটা বলছে characteristic neurological manifestation in term and near term newborn baby which develop soon after birth following the painless asphyxia. Painless asphyxia পরে যে বাচ্চার যে সমস্যা হয় ব্রেনে, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন যদি হয়, সেটাকে হাইপোক্সিক ইসচেমিক এনকেফালোপ্যাথি। মানে কি, এনকেফালোপ্যাথি মানে ব্রেনে হাইপোক্সিয়া হইতে ইসচেমিক দুইটা মিলে হইতে পারে। এবং এটা দেখা যাচ্ছে যেসব বাচ্চা হয় 1000টা বাচ্চার মধ্যে 3 থেকে 5টা বাচ্চা হতে পারে। আচ্ছা, মেইনলি আমরা বলি হাইপোক্সিয়ার জন্য হতে পারে, লো অক্সিজেন হতে পারে, অথবা ইসকিমিয়ার জন্য হতে পারে। এখন আমাদের হাইপোক্সিক ইসচেমিক এনকেফালোপ্যাথি 3টা স্টেজ হয়, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। আমাদের জাস্ট কয়েকটা পয়েন্টে মেন মনে রাখতে হবে। দেখো এখানে লেভেল অফ কনসিয়াসনেসে স্টেজ 1 এ হাইপার অ্যালার্ট, বাচ্চার মুভমেন্টে অ্যালার্ট বেশি থাকবে। স্টেজ 2 তে লেথার্জি থাকবে, এখানে স্টুপর বা কমা লেথার্জি বা স্টুপর থাকবে, আনকনসিয়াস থাকবে, কমাতে থাকবে। আর এখানে হাইপার অ্যালার্ট, লেথার্জি। মাসল টোন স্টেজ 1 এ নরমাল, এখানে লেথার্জি, এখানে হাইপোটোনিক থাকবে, আর এখানে একবারে ফ্লাসিড থাকবে যেহেতু বাচ্চাটা আনকনসিয়াস। পোস্টারটা এখানে নরমাল থাকবে, আর স্টেজ 2 তে ফ্লেক্সন, এখানে ডিসেরিব্রেট, হাত পা গুলা মানে এক্সটেনশন মুভমেন্টে থাকবে। প্রোনাস দেখবে ডিপ টেন্ডন রিফ্লেক্স, স্টেজ 1 এ হাইপার অ্যাক্টিভ, স্টেজ 2 তে হাইপার অ্যাক্টিভ, স্টেজ 3 তে অ্যাবসেন্ট। আর এটা কিন্তু মরো রিফ্লেক্স, এখানে নরমাল থাকবে, স্ট্রং থাকবে। স্ট্রং মানে নরমাল, আর স্টেজ 2 তে উইক থাকবে, স্টেজ 3 তে অ্যাবসেন্ট থাকবে। তাহলে মেইন আমাদের এখানে হাইপার অ্যালার্ট, এখানে লেথার্জি আর স্টুপর। আর এখানে মরো রিফ্লেক্সটা স্ট্রং, এখানে উইক থাকবে, এখানে অ্যাবসেন্ট থাকবে। আর এই টোনগুলা এটা ইম্পর্টেন্ট, এখানে নরমাল টোন থাকবে, এখানে হাইপোটোনিক, ফ্লাসিক। আর এখানে সিজারটা এখানে স্টেজ 1 এ থাকবে না, স্টেজ 2 তে সিজারটা কমন, এখানে সিজার নাই, ডিসেরিব্রেট। এই আর পিপল এখানে ডাইলেটেড, এখানে কনস্ট্রিক্টেড, আনইকুয়াল। এই আমাদের 3টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। কনভালশন, সিজার, আমরা যে জিজ্ঞাসা বাচ্চা খিচুনি হয়েছে কিনা, বা লোকাল ল্যাঙ্গুয়েজ চিকানি হয়েছে কিনা,
যদি চিকানি বা কনভালশন বা খিচুনি হয় তাহলে দিস স্টেজ 2, আর না হলে স্টেজ 1 এ, আর বাচ্চা যদি একটা আনকনসিয়াস থাকে স্টেজ 3। আর সাধারণত স্টেজ 1টা একদিনের মধ্যে ডিউরেশন থাকে, একদিনের মধ্যে যদি ভালো হয়ে যায়। আর স্টেজ 2 এটা আওয়ার টু ডেজ, মানে ডেজ সোজা কথা, আর এই ডেজ টু উইকস। আর ইজি যদি করি ইলেকট্রোএনকেফালোগ্রাম যদি করি, স্টেজ 1 এ নরমাল থাকবে, স্টেজ 2 তে লো ভোল্টেজ, আর স্টেজ 3 তে বাস সাবস্টেশন থাকবে। আর ইউজুয়ালি স্টেজ 1 আউটকাম ইজ গুড, আমরা পরে দেখাবো। স্টেজ 2 তে ভেরিয়েবল, আর এখানে অবস্থা খারাপ থাকবে। এখন ম্যানেজমেন্টের ব্যাপারে, মানে ইনভেস্টিগেশন তেমন কিছু লাগে না। ইনভেস্টিগেশন আমাদের মেইনলি দেখতে ব্লাড সুগার ঠিক আছে কিনা, সিরাম লিপিড দেখি, অ্যাসিড বেস বলে এবিজি করি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করি, আমরা এসপিউতে আমরা স্যাচুরেশন দেখি, আর প্রিটার্ম থেকে আল্ট্রাসাউন্ড করি, আর হাই স্টাডিজে সিটি স্ক্যান, ইজি, এমআরআই করতে পারি। তো মেইনলি আমাদের আর রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন এগুলা করার জন্য সবসময় আমরা করি না। আমরা এখন ম্যানেজমেন্টের ব্যাপারে আমাদের মেইন হলো ম্যানেজমেন্ট, আমাদের কয়েকটা কিছু খেয়াল রাখতে হবে। আমাদের গোল কি? গোল হলো মেনটেন টিএবিসি। টিএবিসি নরমালি আমরা জানি মেনটেন এবিসি। ইন কেস অফ নিউনেট অলওয়েজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসবে টিএবিসি, টি মানে টেম্পারেচার, সরি, টেম্পারেচার মেনটেনটা ইন কেস অফ নিউনেট ভেরি ক্রুশিয়াল। তাহলে এখানে আমাদের মেনটেন টেম্পারেচার মেনটেন করতে হবে, এয়ার ক্লিয়ার, ব্রিথিং স্টাবলিশড, সার্কুলেশন স্টাবলিশড। সবার জন্য তোমরা এবিসি, ইন কেস অফ নিউনেট যে কোনো ম্যানেজমেন্টে টেম্পারেচার মেনটেন অপটিমাম জিনিস। আমাদেরকে যে কার্ডিয়াক আউটপুটে যারা ঠিক থাকে আমরা বলছি সেরিব্রাল পারফিউশন, আমরা বলছি ব্রেনটা বেশ সমস্যা, আমাদের খেয়াল করতে হবে কার্ডিয়াক আউটপুটটা এবং ব্রেনে যেন অক্সিজেন সাপ্লাই দিতে পারি। মেনটেন যে এসপিউটা, আমরা বলছি এসপিউটা, এখন তো এসপিউটা অক্সিজেন সবাই জানি করোনার জন্য, এখন স্যাচুরেশন মেনটেন করতে হবে। তবে ইন কেস অফ প্রিটার্ম বা নিউনেটের ক্ষেত্রে আমাদের স্যাচুরেশন নরমাল স্যাচুরেশন লেভেল ইন কেস অফ টার্ন বেবির জন্য 93 প্লাস মাইনাস 2, 91 থেকে 95 পর্যন্ত স্যাচুরেশন নরমাল, 93 প্লাস মাইনাস 2। আর ইন কেস অফ প্রিটার্ম বেবি তার নরমাল স্যাচুরেশন লেভেল 90 প্লাস মাইনাস 2, দ্যাট ইজ 88 থেকে 92। তাহলে 90 প্লাস মাইনাস 2, 93 প্লাস মাইনাস 2। আর বড়দের আমরা অ্যারাউন্ড 95 অ্যাবভ। আচ্ছা, তাহলে আমাদের মেনটেন টিএবিসি, কার্ডিয়াক আউটপুট যাতে সেলুলার পারফরম্যান্স ভালো থাকে, এসপিউটা মেনটেন করতে, কোনো হাইপোগ্লাইসেমিয়া থাকলে আমরা হাইপোগ্লাইসেমিক ট্রিটমেন্ট করব। মেইন প্রিন্সিপাল ম্যানেজমেন্টের মধ্যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট করতে হবে, অ্যান্টি কনভার্সন থেকে অ্যান্টি কনভার্সন হবে, আমাদের ব্রেনকে প্রোটেক্টিভ করতে হবে, আর মনিটর করতে হবে। এখন সাপোর্টিভ থেরাপির মধ্যে যে কোনো বাচ্চা যদি মানে আনকনসিয়াস থাকে, লেথার্জি থাকে, তাকে আমরা ফ্লুইড দিতে হলে প্রথম দিন 10% ডেক্সট্রোজ, অন্যওয়ার্স আমরা অন্য ফ্লুইড দেব। কোনো কারণে যে হাইপোটেনশন থাকে তাহলে তো আমরা ট্রিট হাইপোটেনশন আইভি ফ্লুইড দেব, ডোপামিন দেব, ডোবুটামিন দেব। টেম্পারেচার মেনটেন করতে হবে। কোনো কারণে যদি বাচ্চা হাইপোগ্লাইসেমিয়া থাকে তাকে গ্লুকোজ দেব, মেনটেন ব্লাড সুগার লেভেল এত করতে হবে, আর ক্যালসিয়াম লেভেল নরমাল রাখতে হবে। আর কোন কারণে যদি একটা বাচ্চা অ্যান্টি কনভালশন, ইন কেস অফ পেরেন্টাল এসপিক্সিয়া কনভালশন ইজ দ্য মোস্ট কমন থিং, এবং কনভালশনের জন্য আমরা অ্যান্টি কনভালশন দেই। অ্যান্টি কনভালশন ইউজুয়ালি ফেনোবারবিটান দেই, ফেনোবারবিটান না হলে লোডিং ডোজ, মেইনটেন্স ডোজ, ফেনোবারবিটানের পরে না পাইলে আমরা ফেনিটোয়েন দেই, ফেনিটোয়েন আমরা মিডাজোলাম দেই, মিডাজোলাম দেই, নতুন নতুন ড্রাগস দিচ্ছি, মিডাজোলাম, তারপর ডাইজিপাম, আর এখন নতুন নতুন কিছু ড্রাগস সেগুলো দিচ্ছি। তবে আমরা মেইনলি ফেনোবারবিটান আর ফেনিটোয়েন দিয়ে আমরা, আর মিডাজোলাম ইত্যাদি দিয়ে আমরা অ্যান্টি কনভালশন ড্রাগ ইউজ করি। আর রিসেন্টলি কতগুলো থেরাপি আছে যে এই কাজগুলো যদি আমরা আর্লি স্টেজ করি, মানে আমরা দেখাইলাম যে একটা রিভার্সিবল চেঞ্জ, একটা ইরিভার্সিবল চেঞ্জ। রিভার্সিবল চেঞ্জের মধ্যে যদি আমরা কতগুলা কাজ করতে পারি তাহলে আমাদের পেরেন্টাল এসপিক্সিয়া অনেক ইমপ্রুভ করে। একটা থেরাপিউটিক হাইপোথার্মিয়া, ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার, অ্যান্টাগনিস্ট অ্যাক্সেসরি অ্যামাইনো অ্যাসিড, এটা ম্যাগনেসিয়াম সাপ্লাই করতে পারি, ক্যালসিয়াম ব্লকার। থেরাপিউটিক কুল থেরাপি, এটা হোল বডি কুলিং মেশিন থাকে, ওইটা দিয়ে করা যায়। তবে এটা রিসেন্টলি যে সিলেক্টিভ সেরিব্রাল হোল বডি থেরাপিউটিক
হাইপোথার্মিয়া। এটা বিদেশে দেখাইছে, রিসেন্ট আমাদের বঙ্গবন্ধুতে একটা স্টাডি হয়েছে মাল্টি সেন্টার, দেখাইছে হায়ার ইনকাম গ্রুপের মানে বিদেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা খুব কাজে দিচ্ছে। আমাদের সাবকন্টিনেন্টে নেপালে করছে, এখানে করছে, শ্রীলঙ্কা করছে, খুব একটা কাজ হয় নাই। আচ্ছা, এখন কি কমপ্লিকেশন হইতে পারে? আমরা বলছি পেনডেন্সে মাল্টি অর্গান ফেলিওর হইতে পারে। এই জন্য মোটামুটি সব সেলগুলা, সব অর্গান গুলাই এফেক্ট হইতে পারে। আর্লি স্টেজে আমাদের যদি সিএনএস চিন্তা করি, ব্রেন চিন্তা করি, তাহলে আমাদের এখানে হাইপোক্সিয়া ইসকেমিয়া হতে পারে, ইন্টারক্রেনিয়াল হেমোরেজ হতে পারে, ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ হতে পারে। আমরা রেসপিরেটরি সিস্টেম চিন্তা করি, মিকুনিমাস্টিক সিনড্রোম হতে পারে, রেসপিরেটরি স্ট্রেস সিনড্রোম হতে পারে, পালমোনারি হেমোরেজ হতে পারে। কার্ডিওভাস্কুলার চিন্তা করি যদি হার্ট ফেলিওর হতে পারে, কার্ডিওজেনিক শক হতে পারে। জিআই সিস্টেম চিন্তা করি, গ্যাস্ট্রো নেফ্রোজেন্টোকলাইটিস হতে পারে, গ্যাস্ট্রিক আলসার, স্ট্রেস আলসার হতে পারে। আর মেটাবলিক হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোনাট্রিমিয়া এগুলো হতে পারে। এগুলো ইমিডিয়েট। আর লং টার্ম কমপ্লিকেশনের মধ্যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ডেভেলপমেন্ট ডিলে হতে পারে। একটা বাচ্চা নর্মালি যে সময় যা করার কথা তা না করে দেরি করে সব করতে হয়। একটা বসা দেরি, নর্মালি আমরা ইউজুয়ালি সিটিং এট 6 মান্থ, হ্যাঁ, একবার 9 মাসের মধ্যে হাঁটে, একটা একটা স্টেজ আছে। নেক কন্ট্রোল 3 মাসের মধ্যে, এগুলা সবগুলা ডিলে হয়ে যায়। একটা বাচ্চা সেরিব্রাল পলসি, তোমরা ওয়ার্ডে হয়তো অনেক সিপি রোগী দেখছো, সেরিব্রাল পলসি হতে পারে। বাচ্চা মাথা ছোট হয়ে যেত, মাইক্রোকেফাল হতে পারে। বাচ্চা কনভালশন সিজার ডিসঅর্ডার হতে পারে। বাচ্চা চোখে নাও দেখতে পারে, কানে না শুনতে পারে, এন্ড প্রবলেম ইন কগনিটিভ মেমোরি, ফাইন মোটর সবগুলো হতে পারে। তাই ডেভেলপমেন্ট ডিলে হতে পারে, ব্লাইন্ডনেস, ডিফনেস, সেরিব্রাল পলসি, মাইক্রোকেফাল, সিজার, এগুলো দিস আর দ্য লং টার্ম হ্যান্ডিক্যাপ। এখন কথা প্রগনোসিস, আর্লি ট্রিটমেন্ট, আর্লি বেটার ম্যানেজমেন্ট। এন্ড কাঁদে খারাপ হবে যাদের আমরা পিএইচ যদি 6.7 এর নিচে থাকে, আবগার স্কোর যদি 0.3 নিচে থাকে, বেস ডিভিজ থাকে, ডিসেবল পোস্টার থাকে, স্পোর্টিং অ্যাক্টিভিটি কম হবে, তাদের ব্যাড প্রগনোসিস হবে। এখন একটা কথা বলা যায়, দেখো ইউজুয়ালি স্টেজ 1, গ্রেড 1 এইচআই স্টেজ বললাম, লেস দেন 2% লং টার্ম নিউরোলজি, মানে 99% 100% মোটামুটি ভালো হয়ে যায় মোর লেস। আর স্টেজ 2 তে 50% অল ভালো হয়ে যায়। আর 30 to 50% এর মধ্যে 50 to 70% ফুল ভালো থাকবে, আর 30 to 50% মারা যাবে অথবা তাদের নিউরোলজিক্যাল কমপ্লিকেশন থাকবে। আর স্টেজ 3 তে 20 to 30 বা 10 to 20% পুরোপুরি ভালো হয়, 70 to 80% ডাই অর সিভিয়ার লং নিউরোলজিক্যাল কমপ্লিকেশন। এটা খুব খারাপ, এখান থেকে বাঁচা খুব কঠিন। যেগুলো বাচ্চা ম্যাক্সিমামই তাই হ্যান্ডিক্যাপ হয়ে যায়। আমরা ওয়ার্ডে যেগুলো দেখি অনেক সময় সিপি টুকি ম্যাক্সিমাম স্টেজ 3 থাকে। আর আমরা কিভাবে প্রিভেনশন করতে পারি? যদি আমরা প্রাইমারিতে ইউজুয়ালি অ্যান্টিনেটাল কেয়ারের সময় যদি আমরা রিস্ক ফ্যাক্টরগুলো আগে তৈরি করতে আইডেন্টিফাই দোজ রিস্ক ফ্যাক্টর, মাকে যদি বলি যে আপনি এই সমস্যা আপনি এইভাবে চলবেন, তাহলে আমরা বাচ্চা হওয়ার পরে স্কিল বাচ্চাটা রাখতে পারি। বাচ্চা হওয়ার পর এক জায়গায় শ্বাস নিচ্ছে না, আমরা শ্বাস নেওয়ার জন্য ওই রিসার্চ পড়লাম, সেটা যদি করতে পারি তাহলে আমাদের পেন রিলেক্সেশন কমে যাবে। আর বেসিক রিসার্চ রিকোয়ারমেন্ট, আমরা যে বাচ্চা সেই বাচ্চা শ্বাস নিতে পারছে না, সেই শ্বাস নিতে পারলো না, তাকে আমরা ব্যাক মাস ভেন্টিলেশন করলাম, আম্বু করলাম, ড্রাগ দিলাম। যদি ইমিডিয়েট করতে পারি 2 মিনিট 5 মিনিট 10 মিনিট পরে করলে 2 পয়সা লাভ হবে না। আগে যদি বাচ্চা শ্বাস নেওয়া গোল্ডেন মিনিটে যদি করতে পারি তাহলে বাচ্চা নরমালি আসতে পারে। আচ্ছা, আমরা যদি লেবার রুমে একটা ভালো রিসার্চ গাইড করি তাহলে হতে পারে। আর কোন ড্রাগের পর কোনটা কি করতে সেগুলো ফলো করি, তো সেকেন্ডারি প্রিভেনশন হতে পারে। আর যদি সেরিব্রাল পলসি হয়ে যায় তাহলে রিহ্যাবিলিটেশন কিভাবে করা যায়, কেমনে ফ্যামিলি কেয়ার দেওয়া যায়, সেগুলো করা যেতে পারে। এর মধ্যে কোনো কোশ্চেন আছে তোমাদের? হ্যালো, হ্যালো, জি না স্যার। কোনো কোয়েরি আছে কোনো? জি না স্যার। ভেন্টিলেশন নিউরোলজিক্যাল সম্বন্ধে আমাদের সময় হয়তো আর 2-1 মিনিট আছে, তোমাদের কোয়েরি আছে কিনা দেখো। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার একটা জিনিস, হ্যাঁ স্যার আপনার আগের লেকচারটা আর স্যার আজকের লেকচারটা, এই দুইটার মানে স্যার পিডিএফ যদি স্যার দিতে স্যার আমাদের সুবিধা হতো স্যার। পিডিএফ নাই, এটা কি শেয়ার করা যাবে? পিডিএফ তো আমার কাছে নাই। এটা কি বলে মাইক্রোসফট, এটা কি বলে
স্যার যেটাই মানে ফাইলটা শেয়ার করলে হবে স্যার, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটা। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে তুমি মানে আমাকে আমার কি আমার হোয়াটসঅ্যাপে তোমাদের কারো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা ওটা লিংক পাঠিয়ে দিও, আমি কোথায় পাঠাবো বা কার কাছে পাঠাবো? স্যার, স্যার, ওই যে একটা 50 এর হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইটা জি স্যার, একটা 50 এর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইটা এটা তো নাকি? জি জি স্যার, এটা দিলে আমরা সবাই পাবো স্যার। আর এটা তো এই যে 50 এর অনলাইন ক্লাস আছে ওইটার মধ্যে? জি স্যার, জি স্যার, এটাই স্যার। আচ্ছা, আগের লেকচার এই লেকচার দুটেই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কোনো কোয়ারি আছে তোমাদের? কারো কোনো কোয়ারি আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, খুদাহাফেজ, আসসালামু আলাইকুম। স্যার, Bye.